তখন আমার ২২ বছর বয়স। নাম অর্ণব। সবেমাত্র বুয়েটে দ্বিতীয় বর্ষে উঠেছি। বাবা প্রয়াত হয়েছেন বছরখানেক আগে। এরপর মা জাহানারা বেগম চলে এলেন আমার সঙ্গে মিরপুরের এক নিরিবিলি মহল্লায় থাকার জন্য। আমরা একটা ছোট ৩ কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছি, যেখানে একটা লাগোয়া বারান্দাও আছে। মার বয়স কতই বা হবে তখন? বড়জোর ৪৪ পেরিয়েছেন। আমার ছোট বোন অদিতি এখন খুলনায় ওর মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে। আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুবিধার জন্য আর মার নিঃসঙ্গতা কাটানোর জন্যই তিনি ঢাকায় আমার কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। মার তখন এক স্নিগ্ধ সজীব লাবণ্য। গায়ের রংটা ছিল যেন ভোরের নরম আলো। উচ্চতায় একটু ছোটখাটো হলেও মুখে একটা শান্ত আত্মমর্যাদার ছাপ ছিল, যা তাকে বয়সের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় এবং নির্ভরতার প্রতীক করে তুলত। বিশেষ করে যখন মা দুপুরে বারান্দায় এসে কাপড় শুকাতে দিতেন, সেই সময় হালকা বাতাসের ধাক্কায় তার কালো কুঞ্চিত চুলগুলো যখন পিঠের উপর আলতোভাবে ছড়িয়ে পড়ত আর রূপার চুড়িগুলো সেই চুলের ফাঁকে জ্যোৎস্নার মতো ঝিকিয়ে উঠত, তখন এক ধরনের আশ্চর্য স্থিরতা যেন আমার মনকে ছুঁয়ে যেত। মার চেহারায় কোনো অতিরিক্ত মেদ ছিল না, বরং একটা ছন্দময় স্বাভাবিকতা ছিল। মা সচরাচর গাজীপুরের তাঁতের শাড়ি পরতেই ভালোবাসতেন, যা গরমেও শরীরকে এক ধরনের আরাম দিত। সেই শাড়ির ভাঁজে যখন মা দুহাত উপরে তুলে রান্নাঘরের উঁচু তাক থেকে কিছু নামাতেন, তখন কোমরের কাছে শাড়ির ফাঁকে যে টানটান চামড়া দেখা যেত, সেটা দেখে আমার চোখ মুহূর্তের জন্য থমকে যেত। দ্রুত চোখ সরিয়ে নিতাম মা কিছু বোঝার আগেই। মা এমনিতে গলায় একটা তুলসী কাঠের মালা আর হাতে দুগাছা সরু চুড়ি ছাড়া বিশেষ কোনো গহনা পরতেন না। তবে মাঝে মাঝে যখন শাড়ির আঁচলটা আলোর কোনো বিশেষ কোণে সামান্য সরে যেত, তখন বা কাঁধের একটু নিচে একটা পুরনো পোড়া দাগ দেখতে পেতাম, যেটা ছোটবেলার এক দুর্ঘটনায় হয়েছিল। সেই দাগটার দিকে তাকালেই আমার ভেতরটা এক গভীর সহানুভূতি আর মমতায় মোচড় দিত। সেই মুহূর্তে মা কেবল একজন নারী বা আমার জন্মদাত্রী থাকতেন না, হয়ে উঠতেন আমার সকল মানসিক আশ্রয় এবং ভালোবাসার কেন্দ্রবিন্দু। মিরপুরের এই ফ্ল্যাটে শোবার ঘরে মাই শুতেন। আমি বাইরের ঘরে একটা আর্মড চেয়ার আর তার পাশে মোটা তোশক পেতে শুতাম। মাকে ঐরকম একাকী এবং নীরব দেখার পর আমার ভেতরটা এক অস্থির উদ্বেগ ও দুশ্চিন্তায় ভরে উঠত। বাইরের ঘরে পড়াশোনার একঘেয়েমি এড়াতে তখন আমি বারান্দায় রাখা টবে লাগানো গোলাপ গাছগুলোতে জল দিতে যেতাম। মনের ভেতরকার গুমোট ভাবটা কোনো রকমে গাছের পরিচর্যার আড়ালে আড়াল দিয়ে রাখতাম। চোখ বুজে মাকে হাসি খুশি এবং নিরাপদ ভাবার চেষ্টা করতাম। মার গলার সেই পোড়া দাগটা যাতে দ্রুত মলিন হয়ে যায়, মার পুরনো সেই মনখোলা হাসিটা যেন আবার ফিরে আসে, মা যেন নতুন করে বাঁচার রসদ খুঁজে পান, এই সব ভাবতে ভাবতেই আমার কঠিন মনোযোগ যেন বিষণ্ণতার এক অন্ধকার ঘোরে ডুবে যেত। কিন্তু বাইরে আসার পর আবার যখন মাকে দেখতাম, তখন আবার আমার ভেতরটা অস্থির হয়ে উঠত। সব সময় একটা অজানা ভয় মনের ভেতরে দাঁড়িয়ে থাকত। আমার চোখের সামনে ঘুরত মার নিঃসঙ্গতার ছবি। আমি জাহানারা বেগম, অর্ণবের মা। অর্ণবের পড়াশোনার সুবিধে হবে বলে আমি ওর সঙ্গে ঢাকায় থাকি। শুধু সেই জন্য নয়, অর্ণবকে আমার অন্য একটি কারণে পছন্দ। সে ওর দাদার মতো নীরস বা রাশভারী নয়, বেশ খোলামেলা আর প্রাণবন্ত। সব সময় হাসি মুখে থাকে, নিজের কাজ নিজে গুছিয়ে নিতে পারে। বুকটা যেন স্নেহ আর প্রত্যয় ভর্তি। ওর ভেতরে যেন বুনো এক শিশুর সারল্য আর এক পরিপূর্ণ ছেলের দায়িত্ববোধ একসঙ্গে খেলা করে। ২২ বছরের অর্ণবকে দেখে আমার মনে হতো একজন দায়িত্বশীল, আত্মবিশ্বাসী মানুষ দেখছি। আরেকটা কারণ হলো ও অনেক বেশি স্নেহপ্রবণ, আমার সঙ্গে সব কিছু খোলামেলা আলোচনা করে। তাই ওর কাছে থাকতে আমার ভালো লাগে। ওর শারীরিক গঠনের দিকে তাকিয়ে, বিশেষ করে অর্ণব যখন গোসলখানা থেকে চান করে গামছা পরে বেরিয়ে আসত, তখন যে আমার মনটা এক অন্যরকম গর্ব আর আশ্বাসে ভরে উঠত না, সেটা বলবো না। আমার জীবনে আর হয়তো কোনো সহযোগিতা বা নির্ভরতার সুযোগ হবে না, এটা ধরেই নিয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করত অর্ণব আমার গায়ে হাত দিক, স্নেহের হাত, ভরসার হাত। এক এক সময় স্বপ্ন দেখেছি অর্ণব আমাকে আদর করছে, ওর শক্তসমর্থ হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সাহস যোগাচ্ছে, কিন্তু পরক্ষণেই ভেবেছি সেটা কখনো সম্ভব নয়। এক মাতার সন্তানকে কিভাবে তার মনের গভীরের শূন্যতা আর নিঃসঙ্গতার কথা বলবে? তবে নিজের দুঃখ বা উদ্বেগকে একেবারে লুকিয়ে রাখার চেষ্টাও করিনি, তাই বলে সালোয়ার কামিজের বদলে শাড়িই পরতাম। শাড়িতে একটা সুবিধে হলো, সেটাতে মাথা নিচু করে থাকা যায় না, সব সময় মেরুদণ্ড সোজা রাখতে হয়, যেটা আমাকে মানসিকভাবে শক্তি দিত। কিন্তু আমার ইচ্ছে হলো অর্ণবকে আমার ভেতরের দ্বিধাগুলো দেখানোর, আর তার জন্য শাড়ির আট পৌরে ভাঁজ আর নীরবতাই ভালো।
আঁচলের ফাঁকে ব্লাউজের নানা ডিজাইনের অজুহাতে শরীরের অনেক অংশ দেখানো যায়। বিশেষ করে পেটের অংশ, নাভির কাছের জায়গাটা, যেখানে একসময় অন্য এক জীবনের বীজ ছিল। আর পিঠ, আমার পিঠের উপরের দিকে দুটো ছোট্ট তিল যে অনেকটা আবেগ বহন করে সেটা আমি জানি। সেগুলো অর্ণবের চোখের সামনে তুলে ধরার জন্য শাড়ি বেস্ট, কারণ শাড়ির আঁচল কখনো কখনো সেগুলোকে ঢেকে দেয়, আবার কখনো বা মুহূর্তের জন্য উন্মোচিত করে। আমার মনে হতো মার মানসিক প্রশান্তি দরকার, মানে আলো, বাতাস এবং প্রাণশক্তি। এখনই তো মার জীবনকে নতুন করে সাজানোর বয়স। আর মনে হতো আমি মাকে সেই আনন্দ দিতে পারি, যা পেলে মাও খুশি হবে, কিন্তু যেটার কোনো সুযোগ নেই জানতাম। মা তার ব্যক্তিগত জীবনের কষ্টের কথা কখনো মুখ ফুটে বলতেন না, কিন্তু আমি অনুভব করতাম। একটাই সম্ভাবনা ছিল যে, যদি মার মনেও নতুন করে বাঁচার একটু আকাঙ্ক্ষা থাকে, তাহলে একটু সাহস করে কিছু করলে হয়তো সাড়া দিতে পারে। এই কথা ভাবার পর আমার দিনরাতের ধ্যানজ্ঞান হয়ে পড়ল কিভাবে মাকে উদ্যমী করা যায়। কি উৎসাহ গিলতে পারে মা? মার শান্ত, নমনীয় চেহারা দেখে মনে হতো মারও নিশ্চয়ই ভীষণ কষ্টের জন্য মন আনচান করছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমি প্রায় জীবনবোধের উপন্যাস দেখি, মনস্তাত্ত্বিক গল্প পড়ি। সেখানে মার সঙ্গে সন্তানের মনস্তাত্ত্বিক দূরত্ব ঘোচানোর অনেক কথা থাকে, ছবি, ভিডিও তো আছেই। কিন্তু কি করে ওই অবস্থায় পৌঁছাবো সেটার কুল কিনারা পাচ্ছিলাম না। একবার মনে হলো রাত্রিরে মা শোবার ঘর থেকে রান্নাঘরে যায়, জল আনতে বা পরের দিনের রান্নার জিনিস গোছাতে। আমি ভাবলাম ওই সময় যদি আমি বাইরের ঘরে শুয়ে কষ্টের কথাগুলো বলতে শুরু করি, তাহলে কি হবে? কিন্তু অনেকবার ভেবে ওটা বাতিল করলাম। মা যদি উল্টো রেগে যায়? আমি যে স্বপ্নে বিভোর হয়ে থাকতাম সেটা হলো মা আমার সামনে নিজেকে উজাড় করে খুলে ধরছেন আর চাইছেন আমি মার সঙ্গে মন খুলে কথা বলি, তার দুর্বলতাগুলো বুঝি। কল্পনা করতাম মা আমার সামনে একদিন রাতে এসে দাঁড়াবে, এক আহত পাখির মতো। তার মনের একটা একটা করে দুশ্চিন্তার কাপড় খুলে আমাকে দেখতে দেবে, তার অসহায়তা, সেগুলো দুহাত ধরে তুলে ধরবে। যেন মা নিজেকে উপস্থাপন করছে এক বন্ধুর মতো, এক আশ্রয়দাতার মতো। কিন্তু আমাদের সম্পর্ক ঠিক বন্ধু আর বন্ধুর মতো হবে না, হবে মমতার, ভালোবাসার। মার মুখে চোখে লজ্জা থাকবে, আর্তনাদ, নিবেদনার উত্তেজনা, ভয়, শরম, সব কিছু মেশানো থাকবে। আর তারপর মা মনের আড়াল খুলে আমার ভিতরের কষ্ট দেখাবে, দুঃখের পাপড়ি টেনে ধরে দেখিয়ে দেবে। আমার স্বপ্নে আমি তখন উঠে মার হাত ধরে আমার সাহসের উপর রাখব। এই সব ভাবি আর দীর্ঘশ্বাস ফেলি। প্রশ্নটা হলো, আমার মানসিক জোর কিভাবে মাকে দেখাব? কোন অজুহাতে? একবার দেখলেই আন্দাজ করতে পারব মার মনে কোনো সুপ্ত ইচ্ছে আছে কিনা। একবার ভাবলাম, আমি যদি কোনো ভাবে মাকে প্রাকৃতিক দৃশ্য, পুরনো স্মৃতি বা হাসি খুশির কোনো ডকুমেন্টারি দেখাতে পারি, তাহলে হয়তো ওইদিকে মন যাবে, আনন্দ খুশির কথা ভাববে। কিন্তু সেটারই বা সুযোগ কোথায়? তখন ভাবলাম, আরেকটু সাধারণ ব্যাপার থেকে শুরু করা যাক। একেবারে গভীর মনস্তত্ত্বে না গিয়ে যদি হালকা কিছু দেখাই, তাহলে মা কিছু টের পাবে না। আর আজকাল তো সেগুলোর কোনো অভাব নেই। প্রথমে একটু দাম দিয়ে হলেও সাপ্তাহিক স্বাস্থ্য ও জীবনধারা ম্যাগাজিন রাখতে শুরু করলাম, যাতে জীবনযাত্রার মান উন্নত করার ছবি দেখে মায়ের মনে সুপ্ত বাসনা জেগে ওঠে। বিভিন্ন নতুন সাজসজ্জা এবং স্বাভাবিক জীবনযাপনের পাতাগুলো যে মা দেখছে সেটা লক্ষ্য করেছিলাম। একদিন সেরকম একটি স্বাস্থ্যকর খাবারের ছবির দিকে তাকিয়ে থাকার সময় আমি বললাম, এই রকম একটা ডায়েট চার্ট বানিয়ে নাও না তুমি। কথাটা শুনে অবাক হয়ে তাকিয়েছিল মা। এই প্রথম আমার মুখে ডায়েট চার্টের কথা শুনে। আমি বললাম, তোমার শারীরিক শক্তি ভালো থাকবে। ছবিটা কাছে টেনে নিয়ে দেখলাম সাধারণ ফল আর সবজির ছবি, যা সুস্থ থাকার জন্য দরকার। আমি বললাম, তোমার কি ইচ্ছে করছে? অর্ণব ওই স্বাস্থ্য ম্যাগাজিনগুলো আনতে শুরু করায় আমি খুব খুশি হয়েছিলাম। হয়তো অর্ণবও আমার ভেতরের ইচ্ছেগুলো দেখতে চায়, কাছে আসতে চায়, মানসিকভাবে কাছে, একটা অজুহাত খুঁজছে, এমন মনে হয়েছিল। আমি অর্ণবের সামনে বসেই পাতাগুলো ওল্টাতাম, যাতে ওর নজরে পড়ে। এই ছবিটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। তাই সে কাছে এসে বলেছিল, এরকম স্বাস্থ্যকর জীবন শুরু করতে চাই কি না। অর্ণবের কথা শুনে মনে হয়েছিল অর্ণবকে আমার দিকে টানার চেষ্টা করব, ওকে উৎসাহিত করে তুলব। মাছেলের মধ্যে মানসিক দূরত্ব একটা প্রচলিত সংস্কার ঠিকই, কিন্তু যদি ঠিক ঠিক কাজ করে যাই, তাহলে হয়তো সে আমাকে মা নয়, একজন ব্যক্তি হিসেবে ভাবতে পারে। ব্যক্তিও না, আমি সেই মুহূর্তে চাইছিলাম অর্ণব আমাকে একজন সাধারণ মানুষ, খারাপ নারী নয়, দুঃখে থাকা একজন নারী ভাবুক, যাতে তার মনে সাহস আর আস্থা জড়ো হয়। এই সব ভেবে আমার ভেতরের অস্থিরতাগুলো শক্ত হয়ে যেত।
আর ভাবতাম কখন সেখানে অর্ণবের আঙুলের স্পর্শ পাব ভরসা দেবার জন্য। মা আমতা আমতা করে বলল, জাহি কি বলছিস, লোকে কি বলবে? আমি বললাম, কেন, লোকে বলার কি আছে? তোমার কি এমন বয়স? আর তোমার তোমার জীবনটাকে দেখো, এই জীবনে এরকম সতেজ থাকা ভালো লাগবে। কথাটা শুনে মা লজ্জা পেল। মুখ লাল হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য। ধ্যাত বলে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমি ছাড়িনি। আমি বললাম, তোমাকে পুষ্টিকর খাবার বানিয়ে দেব। ওটা হবে আমার গিফট। তারপর বললাম, চলো হালকা একটা পোশাক কিনে আনি, যা পরে তুমি ঘরে আরাম পাবে। মা বলল, ও বাবা, আমি অতিরিক্ত আড়ম্বরপূর্ণ পোশাক পরে বেরোতে পারব না। আমি বললাম, ঠিক আছে, বাইরে পড়তে হবে না, কিন্তু তুমি একেবারে সাজুগুজু করবে না, সেটা হয় না। তুমি একটু সাজুগুজু করলে তোমার মন ভালো থাকবে, এতে লাভ হয়েছিল। একদিন মা কাজ করতে করতে হঠাৎ বলল, আচ্ছা অর্ণব, আমি খুব নিস্তেজ হয়ে গেছি না? মা শাড়ির আঁচলটা আলোর দিকে সরিয়ে আমাকে দেখানোর চেষ্টা করছিল। গলায় একটু আড়ষ্টতা। বুঝলাম মা অনেক ভেবে এই প্রশ্নটা করেছে। হয়তো আমাকে তার ভেতরের দুর্বলতা দেখাতে চায় এই কথা বলে। কারণ তখন শাড়ির আঁচলের নিচে উদ্ধত আত্মবিশ্বাসহীনতা দেখা যাচ্ছিল, একটা নিঃশব্দ জিজ্ঞাসা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি বললাম, না। মানে কেন বলো তো? না রে, কেমন একটা ঝিমিয়ে পড়া হয়ে গেছি। সব সময় একটা ক্লান্তি। ম্যাগাজিনের মডেলের ছবি দেখে তোমার এই কথা মনে হচ্ছে? মা মাথা নেড়ে সায় দিল। কি করি বলতো? কি আবার, মনের জোর বাড়াও। ওটা তো বিষণ্ণতা জমেছে। চলে যাবে। কি এক্সারসাইজ করব বলতো? আমি ওই বাইরের মানুষের সঙ্গে মিশতে পারব না। ঘরে বসে কিছু করলে মনটা কমবে। ঘরে বসেই হালকা মিউজিক শুনতে শুনতে যোগা করতে পারো তো, এই বলে ভাবলাম একটা সুযোগ নেই। বললাম, কিন্তু তার জন্য অন্য জামা পরতে হবে। শাড়ি পরে তো আর ওসব করতে পারবে না। কি জামা? আমি সাহস করে বললাম, একটা ঢোলা টি শার্ট আর ট্র্যাক প্যান্ট কিনে নাও। তাহলে পায়ে শাড়ি জড়িয়ে যাবে না, আর আরাম লাগবে। আরাম কথাটা উচ্চারণ করার সময় আমার রক্ত গরম হয়ে উঠেছিল স্নেহের উষ্ণতায়। আমার বুকে হাত রেখে মার স্বাভাবিক ভঙ্গি দেখানোর ভঙ্গিতে বললাম, এগুলো শক্ত করে ধরে রাখতে হবে তো। মার বোধহয় কথা মনে ধরেছিল। কাছে এসে বলল, কোথায় কিনি বলতো? আমি বললাম, এগুলো তো অনলাইনেও পাওয়া যায়। এখান থেকেই অর্ডার করে দিচ্ছি বলে ল্যাপটপটা কাছে আনলাম। পাশে বসার ইঙ্গিত করে বললাম, এখুনি করে দিচ্ছি। মা যেন লজ্জা পেল একটু। বলল, না না, আমি নিজে কিনে নেব। কিন্তু কোন দোকানে পাবো রে? দূর, কোথায় খুঁজতে যাবে? সব দোকানে পাবেও না। এখুনি হয়ে যাবে, এসো। শুনে মা কাছে এসে বসল। আমি অনলাইন স্টোরসের সাইট খুলে যোগা ম্যাট সার্চ করলাম। স্ক্রিনে বিভিন্ন যোগাভ্যাসের ভঙ্গি ফুটে উঠল। নানান ভঙ্গিতে পোজ করা। যেন খুব সাধারণ কথা বলছি সেই ভঙ্গিতে বললাম, রং বল। মা একটু থতমত খেয়ে গেল এই ডিরেক্ট প্রশ্নে। তারপর আমার দিকে না তাকিয়ে বলল, নীল। আমি সুযোগ বুঝে একবার মার শান্ত মুখের দিকে তাকিয়ে নিলাম। কোনো দরকার ছিল না, তবু মাকে বোঝাবার জন্য যে আমি মার মন দেখতে চাই। মা টের পেয়ে আঁচল গুছিয়ে বসল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই মা হাত তুলে চুলে টপ নট দিতে লাগল, আর আমি মার কপাল, বগল সব পরিষ্কার দেখতে পেলাম শাড়ির আঁচলের নিচে। তখন আমার রক্ত গরম হয়ে উঠেছিল। মা যে আবেগপূর্ণ ভঙ্গি করছে সেটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম। মনে মনে ভাবলাম, দাঁড়াও, দেখাচ্ছি তোমায় মা, তোমার মনের শান্তির ব্যবস্থা করছি আমি। আমি এবার আর চোখ সরিয়ে নিলাম না। যতক্ষণ পারি নির্লজ্জের মতো মার সাহসের শোভা দেখলাম। একবার মার সঙ্গে দৃষ্টি বিনিময় হল, দেখলাম মা তখনও চুল ঠিক করার ভান করে আত্মবিশ্বাস মেলে ধরেছে আমার সামনে। আমি ইচ্ছে করেই আবেগপূর্ণ হয়েছিলাম। আমি চেয়েছিলাম অর্ণব আমার মনের দ্বিধাগুলো ভালো করে দেখুক। আর জানুক যে আমি সেটা উপভোগ করছি। আমি চাই অর্ণব বুঝে নিক যে আমার মানসিক স্থিতির দিকে তার চাহনি আমার ভালো লাগে। অর্ণব যখন আমার শান্ত মুখের দিকে হা করে তাকিয়েছিল, আমি আর চোখে অর্ণবের হাফ প্যান্টের দিকে তাকিয়েছিলাম। দেখেছিলাম সেখানে একটা বলিষ্ঠ সংকল্প ফুলে রয়েছে। সেটা দেখতে পেয়ে আমি আমার হাত আরও কিছুক্ষণ উপরে রেখেছিলাম, যেন ভরসার জন্য। আমি তাকিয়ে আছি দেখে মা হেসে জিজ্ঞেস করল, কি? বিশ্বাস হচ্ছে না? অত দেখতে হবে না। আমার মুখে কথা সরছিল না। বললাম, তোমার যা মানসিক শক্তি না। উফ, একই কথা বলে যাচ্ছে শুধু।
কোথায় আমার মনটা আরেকটু ভালো হবে সেটা না। একটু চাইছি মনের জোর বাড়াবার কথা, আর ছেলে শুধু শক্তি ভালো বলেই যাচ্ছে। ওরকম কথায় ভালো না বেশে সত্যি সত্যি একটু সাজেশন দে তো দেখি। তারপর বলল, আচ্ছা শুনেছি নাকি হাঁটাহাঁটি আর হালকা গান শুনলে মন ভালো থাকে। সবাই বলে সাধারণ সুরের কথা। শরীরের জড়তা কমে যায় নাকি? আর শরীরচর্চাটাও শেখা হলো, কি বলিস তুই? আমি জানতাম অর্ণব লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোনে প্রকৃতির ভিডিও ক্লিপ দেখে, তাই এই কথা তুলেছিলাম। হাঁটাহাঁটি করলে আমার দুটো লাভ, ফিগারটা ভালো হবে, আর অর্ণবকে মনশরীরাত্মার সতেজতা দেখিয়ে আমার দিকে আকৃষ্ট করব, মানসিক আকর্ষণ। কোনো মা যদি মনের জোর নিয়ে নিরাভরণ সরল পোশাকে স্বাভাবিকতা দেখায় তাহলে যে কোনো ছেলে ঘায়েল হতে বাধ্য, স্নেহে এবং মায়ায়। এর মতো সুস্থির আনন্দ পৃথিবীতে নেই। আর এতে সাধারণ পোশাক পরার হাজার অবকাশ আছে, অজুহাত আছে। এমনকি আমি তো কল্পনাও করেছি এক সময় হাঁটার গতি দেখাতে দেখাতে অর্ণবের সামনে মনের আক্ষেপের একটা একটা করে স্তর খুলে মন খুলে কথা বলব। একেবারে আবেগপ্রবণ হয়ে হাঁটব। তখন কি আর আমাকে মানসিক শক্তি জোগানো ছাড়া ওর আর কোনো গতান্তর থাকবে? আমি তো মনে মনে হাঁটার স্টেপগুলোও ভেবে রেখেছি। পায়ের দিকটা ছন্দময় থাকবে যাতে সতেজতা দেখা যায়। আর মনের দিকটা যত খোলামেলা হয় তত ভালো। আমার কত দিনের ইচ্ছে একের পর এক দ্বিধা খুলে অর্ণবের সামনে নিজেকে উজাড় করে দিই। আমি চাই অর্ণব তার চোখ দিয়ে আমার সারা শরীর, মনের শরীর দেখুক। কেমন মনে হয় এটা হলেই আমি ধন্য হব। আমার তখন শুধু একটা ধ্যানগান, কিভাবে অর্ণবের সামনে সত্যিকারের আমি হব। আর অর্ণব আমাকে মমতা দিয়ে ভরিয়ে তুলবে। ওর শক্তসমর্থ সংকল্পের কাছে আত্মসমর্পণ করাটাই আমার নেশা হয়ে দাঁড়িয়েছিল তখন। কিন্তু তার আগে ওকে একটু তাতিয়ে তুলতে চাই, যাতে আমি যখন ওর সামনে নিজেকে খুলে ধরব সে যেন ঠিকমতো রেসপন্ড করে, স্নেহ এবং ভরসা দিয়ে। এ দেখি মেঘ না চাইতে জল। আমি কোথায় মাকে একজন উদ্যমী নারীর রূপে ভেবে শান্তি পাই, আর এদিকে মা নিজেই প্রস্তাব দিচ্ছে হাঁটাহাঁটি করবে। না, মার প্রাণশক্তির তাড়না এবার টের পাচ্ছি। কিন্তু আমিও এত সহজে কাবু হব না, ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না দেখা যাক। আমি ভাবলাম। বললাম, বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। আমিও শুনেছি। কিন্তু কোথায় শিখবে? এই কাছেই একজন ফিজিওথেরাপিস্ট হাঁটাচলার সঠিক কৌশল শেখান। আমি কথা বলেছি। আমার একটা কিছু শেখা হবে। মন ভালো থাকবেও হবে। কিন্তু করব না কি? সেটাই প্রশ্ন। এত ভাবছ কেন? আরে, তোর বোন তো শুনেই রেগে যাবে, মা এখন শরীরচর্চা করছে। আর চারপাশের লোকজন আছে না? একটু ওই হাঁটার পোশাকের কথা কি না? শোনো, তুমি তো আর কোথাও পারফরম্যান্স দিতে যাচ্ছ না। কাউকেই জানানোর দরকার নেই। সেটাও ঠিক, শুধু ক্লাসের লোকজন দেখবে আর কেউ না। আমিও না। মা তখন এগিয়ে এসে আমার গাল টিপে দিয়ে বলল, ও আমার সুইট বেবি, অফকোর্স তুই চাইলে দেখাব। আমি ততক্ষণে ল্যাপটপ খুলে ইন্টারনেটে কিছু হাঁটার সঠিক ভঙ্গির ছবি সার্চ করলাম। মা কাছে এসে বলল, এই দেখ, পেটে কোনো জড়তা নেই। মা দেখাচ্ছিল পেটের স্বাভাবিক অবস্থা, আর আমি দেখছিলাম মনশরীরের রক্ত গরম করা এক একটা পোজ। মার দিকে তাকিয়ে বললাম, তোমাকে কিন্তু হেভি লাগবে। আমার মনের জোরের জন্য বলছিস? মা চোখ টিপে বলল। আমি অপ্রস্তুত হয়ে কিছু বলতে যাচ্ছিলাম। মা মুখ টিপে হেসে বলল, আমি জানি তুই কি ভাবছিস, আমার ভালো থাকা। শিক্ষণীয় বার্তা, জীবন আসলে নির্ভরতার এক অবিচ্ছিন্ন ধারা। মা ছেলের সম্পর্ক শুধু জন্মগত নয়, এটি মানসিক বোঝাপড়া এবং নিঃশর্ত ভালোবাসারও নাম। জীবনের কঠিন সময়ে একে অপরের প্রতি অগাধ স্নেহ এবং সম্মানই হল সবচেয়ে বড় আশ্রয়। শারীরিক বা মানসিক সুস্থতা কোনো কিছুই ভালোবাসার অভাব পূরণ করতে পারে না। বরং ভালোবাসার মাধ্যমেই সুস্থতা ফিরে আসে। ভরসা আর স্নেহেই মুক্তি।